কিনতে চাচ্ছি, কি কি কাগজ দেখলে আমি বুঝতে পারবো যে জমি ঠিক আছে? এই প্রশ্নটি আমি অহরহ পেয়ে থাকি প্রিয় দর্শক। এই প্রশ্ন নিয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মেহেদী হাসান, অ্যাডভোকেট, আমার ল অ্যান্ড লাইফ টিভি চ্যানেল থেকে। বিষয়টা হচ্ছে, আপনি একটি জমি কিনবেন, আপনার সারা জীবনের সম্পদ, হয়তো সারা জীবনের সঞ্চয় থেকে এই সম্পদটি করতে যাচ্ছেন একটি সম্পদ, অথবা আপনি একটি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন ভালো একটা ডেভেলপারের কাছ থেকে। তো আপনি চাচ্ছেন যে নিশ্চিত হতে যে না, কি কি কাগজ দেখলে আমার এই সম্পত্তিটা সঠিক আছে আমি জানতে পারি। তো বিভিন্ন অনলাইনে বিভিন্ন গ্রুপ আছে, আপনি দেখবেন যে বিভিন্ন গ্রুপের মধ্যে মানুষ বলবে যে এই দেখেন সিএস খতিয়ান, এস এ খতিয়ান, আর এস খতিয়ান, হ্যাঁ এগুলি সব ভালো করে দেখবেন, তারপরে দলিল দেখবেন, বায়া দলিল দেখবেন, ইত্যাদি ইত্যাদি দেখে তারপরে আপনি এই করবেন সেই করবেন, করলে হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই যে আপনারা তো অনেক সময় ইউটিউবে দেখেন যে অপারেশন করে না, ডাক্তাররা কিভাবে অপারেশন করে। এখন আপনি যদি ইউটিউব দেখে মানুষের অপারেশন করা শুরু করেন, তাহলে কি কাজটা ঠিক হবে? অথবা আপনি মনে করেন যে এই আইন পড়ে কিছু বইপত্র পড়লেন, পড়ে কোর্টে গিয়ে আপনি প্র্যাকটিস করা শুরু করে দিলেন, আপনি কি সঠিক উকিল হতে পারবেন? আমি যেদিন 2009 সালে প্রথম এই জমির কাজ করা শুরু করি, আমার কাছে জমির কিছু দলিল কাগজপত্র এনে দিয়েছিল। আমার মাথা ঘুরে গিয়েছিল এই দলিল পড়তে পড়তে, কিভাবে পড়ে। এখন অবশ্য অহরহ দলিল পড়ি, আর সমস্যা হয় না। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। কেন বুঝাতে চাচ্ছি, কারণ আপনারা, আমি সেই দিন যেমন ছিলাম আপনারাও কিন্তু সেই রকম দলিল, খতিয়ান, পর্চা এগুলি আপনার জন্য খুবই বোঝা খুবই দুষ্কর। তো মানুষ কি করে, মানুষ সমস্ত কাগজপত্র নিয়ে একজন ভেন্ডরের কাছে চলে যায়। ভেন্ডর মোটামুটি সিএসএস আর এস খতিয়ান মিল করে দেখলো যে না না ঠিক আছে, জমি খুব ভালো, ফাইন, কোথাও কোনো সমস্যা নাই। আপনি জমি কিনে নিলেন, কিনে নেওয়ার পরে দেখলেন যে এটার মধ্যে ব্রিটিশ আমলে একটা মোকদ্দমা ছিল, অথবা কোন হিন্দু উইডো তার হাজবেন্ডের সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছিল, সেই অনুযায়ী দলিল হয়ে গেছে, দলিল সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়ে গেছে। এখন সেই উইডোর যারা সম্পত্তি পাওয়ার কথা তারা বিক্রি করে দিচ্ছে, তারা এসে আপনার বিরুদ্ধে মামলা করছে, বা তারা আর কারো কাছে বিক্রি করে দিয়ে বসে আছে। অথবা ধরেন এই সম্পত্তিটা সরকারের কোনো দাবি ছিল, সিএসএস এ খতিয়ান কেউ ছিঁড়ে ফেলেছে, আর এস খতিয়ান তার নামে লিখে নিয়ে বসে আছে। হ্যাঁ, এখন আপনার কাছে আর এস অনুযায়ী আপনাকে, বা আর এস থেকে সিটি জরিপ করে আপনার নামে সুন্দর করে জমিটা দিয়ে দিয়েছে। গাজীপুরের জমি ধরেন, ভাওয়ালের জমি, আপনি জমিটা সুন্দর করে রেজিস্ট্রি করে নিয়ে বসে আছেন, ওইখানে 2-3 তলা বাড়িও করে ফাউন্ডেশন দিয়ে, 6 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা করেও বসে আছেন। এরপর দেখলেন যে আপনার জমি নাই। আমি বুঝাতে চাচ্ছি, এক্সপার্টের কাজ এক্সপার্টকে করতে দেয়, এক্সপার্টের কাজ আপনার নয়। হ্যাঁ, আপনার হয়তো 2000, 5000, 10,000 টাকা খরচ হবে এই বেটিংটা করানোর জন্য, আপনার কিন্তু লস হবে না। জমির কাগজ ইজ আ ভেরি ক্রিটিক্যাল থিং। এক একটা চেইন এক এক রকম, এক একটা ট্রানজাকশন এক এক রকম। হ্যাঁ, আমি সম্মানিত দলিল লেখক ভাইদেরকে ছোট করে বলছি না, তারা অনেক কিছুই জানেন, সিএসএস এস থেকে আর এস থেকে কিভাবে ট্রানজাকশন হয়, এমনকি অনেক লয়ারের থেকেও ভালো জানতে পারেন, এবং কিছু আইনও তারা জানে। বাট আইনের কাজটা হচ্ছে একজন প্রফেশনালের কাজ, একজন প্রফেশনাল লয়ারের কাজ। একটা জমির সাথে কতগুলি আইন থাকে, স্পেসিফিক পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট আছে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আছে, হ্যাঁ, তারপরে বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট আছে, স্টেট অ্যাকুইজিশন এন্ড টেনেন্সি অ্যাক্ট আছে, রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে, কত যে অ্যাক্ট আছে, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স আছে, হিন্দু পার্সোনাল ল আছে, আপনার এরকম আমি তো বলতে পারি যে 50টার উপরে আইন এই জমা রিলেটেড, একেবারে ডিরেক্টলি আপনার এর সাথে সম্পর্কিত, এর থেকেও বেশি থাকতে পারে। তো সেই আইনগুলি আছে। এই আইনগুলি কি সব তারা জানেন? যে ট্রান্সফার গুলি হচ্ছে, সেই ট্রান্সফার গুলি যেভাবে দলিল মারফত হলো, এটা একটা যেমন আছে, আইনের সাথে সঙ্গতিপূর্ণ আছে কিনা এর একটা বিষয়ও আছে।
সুতরাং এই জিনিসগুলি কিন্তু যিনি একজন অভিজ্ঞ দেওয়ানি আইনজীবী শুধুমাত্র তিনিই জানবেন। আপনি যখন জমি কিনবেন আপনাকে কোনো কিছু জানার কোনো প্রয়োজন নাই। সিএসএস এ আরএস খতিয়ান কোনো কিছু জানার দরকার নেই। হ্যাঁ, ফর ইয়ার পার্সোনাল নলেজ আপনি জানতে পারেন, দ্যাট টাইম ইউ আর এ লার্নার। আপনি ওই জানা থেকে আপনি বুঝতে পারবেন না যে ট্রানজাকশন সঠিক হলো কি হলো না। 1/1 খতিয়ান, এই খতিয়ান হয়তো দলিল লেখকরাও জানবে, কিন্তু এই খতিয়ানটা যদি থাকে, এই খতিয়ানটা কিন্তু ভিপি সম্পত্তি। এখন এই ভিপি কতবশীল না খতবশীল আপনাকে দেখতে হবে। 1/1 খতিয়ানে নাম উঠে বসে আছে বলে আপনি খুব খুশি, জিনিসটা কিন্তু তা না। বা এসে খতিয়ানের মধ্যে দাতার যিনি দখলকারী তার নামের পাশে হালসাং ভারত লেখা, আপনি মনে করলেন যে না কিছু না, নাম তো ঠিক আছে, আমি মিলিয়ে নিলাম। অনেক বিষয় আছে যেটি আপনাকে জানার জন্য মানুষ অনার্স মাস্টার্স করে 5-10 বছর প্র্যাকটিস করে তারপরে গিয়ে মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করে। আমার কাছে মনে হয় আমি এখনো ছাত্র, আমি এখনো শেখার মানে 20% বা 30% শিখি নাই, বেসিকটা মানে হয়তো শিখেছি। তো যারা বড় আইনজীবী আছেন, সিনিয়র আইনজীবী আছেন, তারা কিন্তু একটা মতামত দিতে পারে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে আপনি যখন জমি কিনবেন আপনার কিছুই বোঝার দরকার নাই, সম্পূর্ণ কাগজটা নিয়ে একজন অভিজ্ঞ আইনজীবী তার কাছে জমির কাগজটা দেন। কাগজটা দেওয়ার পরে উনি এই কাগজটি এক্সামাইন করবেন, এক্সামাইন করে আপনাকে কিছু ওয়ার্নিং দিবেন যে ভাই এই কাগজ এখনো বাকি আছে, তুমি এই কাগজগুলি নিয়ে আসো। আপনি যিনি জমির মালিক তার কাছ থেকে কাগজগুলি নিয়ে এসে ওনাকে দিবেন। সবকিছু দেখে উনি যদি সন্তুষ্ট হয়, বলে যে না জমির কাগজপত্র ঠিক আছে, এবার আপনার কিছু কাজ আছে। এই কাজের জন্য এখন থার্ড পার্টি সার্চিং এজেন্সি আছে, তারা সার্চ করে। সেটা যদি আপনি ঢাকায় থাকেন ইজিলি পেয়ে যাবেন। অনেকগুলি কোম্পানি আমি চিনি, আমি নাম বলবো না, বললে আবার তখন হয়তো বলতে পারেন যে আমি হয়তো তাদের স্পন্সর করছি। এমনকি জমি যারা তল্লাশি করে, তল্লাশিকারক, দলিল লেখকের আপনি এবার সাহায্য নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ওরা এই কাজে এক্সপার্ট। এরপরে আপনি যখন জমিটি একটি গুড রাইট চলে আসলো, যেটা বলি যে উত্তম স্বার্থ সত্ত্ব চলে আসলো জমির দাতা, তখন আপনি চলে যাবেন সাব রেজিস্ট্রি অফিসে। সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি মূল দলিল তো তল্লাশি করবেনই, উচিত বিগত 12 বছরের তল্লাশি করা। আপনার যদি সামর্থ্য থাকে আমি তো বলবো যে আপনি করে নেন। আপনি দলিল লেখকদেরকে ধরলে বা তল্লাশিকারকদেরকে ধরলে বছর হয়তো 200, 300, 500 টাকায় নিক। 510কে 5000, 10 বছরের আপনি তল্লাশি করলেন 5000 টাকা। এর মধ্যে যদি কোনো ধরনের ট্রানজাকশন হয়ে যায় আপনি কিন্তু জানতে পারবেন। মূল দলিল 2-4টা বায়া দলিল আপনি চেক করে দেখলেন যে না ঠিক আছে, ফাইন। এরপরে আপনি চলে যাবেন এসি ল্যান্ড অফিসে। এসি ল্যান্ড অফিসে গিয়ে আপনি নামজারি ডিসিআরটা চেক করাবেন। এসি ল্যান্ড মানে সংশ্লিষ্ট এসি ল্যান্ড, ওইখানে যেখানে আপনার জমিটা, ওই জমির এসি ল্যান্ড অফিসে ওখানে আপনি এটি তল্লাশি করাবেন। তল্লাশি করানোর পরে আপনি যদি দেখেন যে না নামজারি ঠিক আছে, আপনি চলে যাবেন ভূমি অফিসে। ভূমি অফিসে গিয়ে আপনি দেখবেন যে উনি খাজনা দিয়েছে কিনা, খাজনাটা সঠিক আছে কিনা। খাজনা যদি সঠিক থাকে ফাইন, আপনার কাজ শেষ। আপনি এবার বায়না করেন, বায়না করে আপনি বা অথবা আপনি সরাসরি রেজিস্ট্রি করে নেন। এভাবে করে খুব সহজেই আপনি জমির মালিকানা সঠিক আছে কিনা যাচাই করতে পারবেন। কিন্তু প্লিজ 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 আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি, আমি উকিল, আরেকজন উকিলের পয়সা ইনকাম করার জন্য যে বলে দিচ্ছি তা না, আমার কাছে যাওয়ার দরকার নাই। আপনারা যে কোনো একজন অভিজ্ঞ দেওয়ানি আইনজীবীকে দিয়ে কাগজটি দেখাবেন। এছাড়া কারো কাছে যত অভিজ্ঞই হোক না কেন কাগজ দেখাবেন না। কারণ দুইটা জিনিস আছে, ম্যাটার অফ ল এবং ম্যাটার অফ ফ্যাক্ট। যারা সম্মানিত দলিল লেখক ভাইয়েরা তারা কিন্তু ম্যাটার অফ ফ্যাক্ট আপনাকে ধরে দিতে পারবে। হয়তো ল কিছু কিছু তারা জানে, যেমন হিন্দু বিধবা বিক্রি করতে পারে না এটা জানে, নাবালক সম্পত্তি বিক্রি করতে পারে না, এগুলি জানে ওনারা। কিন্তু আরো অনেক অনেক অসংখ্য বিষয় আছে যেটি আপনাদেরকে আমি বলতে পারবো যে ট্রানজাকশন গুলি বৈধ হয় না। ছোট্ট একটা আপনার উদাহরণ দেই। ধরেন এক্সচেঞ্জ হয়েছে, এওয়াজ বদল হয়েছে, সাব রেজিস্ট্রি অফিসেই রেজিস্ট্রি মূল্য হয়েছে, কিন্তু দুইটি জমির মালিকানা সমান নাই, মানে সরি দুইটি জমির দাম সমান নয়। একটি হচ্ছে ধরেন 1,95,000 টাকা, একটি হচ্ছে 2,20,000 টাকা। এবং ওই বাকি টাকার জন্য যার জমির দাম বেশি
তাকে যে ওই কম দামওয়ালা মালিক বাকি টাকা দিয়েছেন কি দেন নাই এই কথাও দলিলের লেখা নাই। এই দলিলটা কিন্তু কোশ্চেনেবল। ভবিষ্যতে এই দলিলের এগেইনস্টে এগুলোকে ভয়েডেবল দলিল বলা হয়। যদি কেউ মোকদ্দমা করে তাহলে কিন্তু এই দলিল বাতিল হয়েও যেতে পারে। এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ দিতে পারি। আপনার মোতাল্লি কমিটি মসজিদে ওয়াকফ মূল্যে আপনার সম্পত্তি বিক্রি করে দিয়েছে, দলিল রেজিস্ট্রি হয়েছে, ওই দলিল কিন্তু কোশ্চেনেবল, মামলা করলে বাতিল হয়ে যেতে পারে। নাবালকের সম্পত্তি আছে, গার্ডিয়ান মা বিক্রি করে দিয়েছে, দলিল কোশ্চেনেবল, দলিল রেজিস্ট্রি হয়ে গেছে, তারপরে হ্যাঁ অনেক হাত বদল হয়েছে, এখানেও কিন্তু মামলা মোকদ্দমা হতে পারে। তাই অবশ্যই অবশ্যই একজন বিজ্ঞ দেওয়ানি আইনজীবী শরণাপন্ন হবেন। তারপরে যেগুলো যেভাবে ধাপে ধাপে সার্চিং করতে বললাম সার্চিং গুলি দিবেন। একটু দখল আছে কিনা আপনাকে জানতে হবে সুন্দরভাবে। সেটি জানার জন্য লোকাল ওই জমির আশেপাশে এরিয়াতে যাবেন, গিয়ে মানুষের সাথে আলাপ আলোচনা করবেন। আলাপ আলোচনা করে একটু কথা বললে অনেক সময় বলতে পারে এই জমি তো এই সমস্যা, মানুষ কিন্তু বলতে পারে। যদি সমস্যা পেয়ে যান সাথে সাথে সেটি নিয়ে কাজ করবেন, খুঁজে খেতে দেখবেন যে আসলে সমস্যাটা কি। কোনো ঝামেলা হতে পারে, এই বন্ধের তো জমি দেয় নাই, জমি তো বন্ধেরকে দেয় নাই, তারা ওই যে নিজেদের নামে একটা ইয়ে তৈরি করে ইনহেরিটেন্স সার্টিফিকেট তৈরি করে তারা নিজেদের নামে পর্চায় রেকর্ড করে নিচ্ছে, কিন্তু বোনের ছেলে মেয়েরা কিন্তু মাঝে মাঝে এসে ইয়ে করে টাকা পয়সা দাবি করে ইত্যাদি ইত্যাদি। তো লোকাল এরিয়াতে গেলে আপনি এই নলেজটা পাবেন। এভাবে করে আপনি একটি জমি সঠিক আছে কিনা আপনি জানতে পারবেন। কিন্তু অ্যাজ এ কি বলে আমাদের আইনের ভাষায় বলে লেম্যান বা সাধারণ মানুষই আমি বলি, সাধারণ মানুষ হিসেবে আপনি নিজে সিএসএস আরএস খতিয়ান যাচাই করে আপনি মালিকানা সঠিক আছে কি নেই সেটি আপনি করবেন না, কখনোই করবেন না। এটি আমার অনুরোধ থাকবে। তারপরে ভেন্ডরদেরকে দেখাবেন কি দেখাবেন না আপনার ইচ্ছা। আমি বললাম আমার কথা, আপনি চাইলে দেখাতেও পারেন। তারা যদি এত অভিজ্ঞ হয়, আইন সব জানে, তারা আপনার দিতে পারে, দিক, সমস্যা নাই। কিন্তু আমি রেকমেন্ড করি অবশ্যই একজন দেওয়ানি আইনজীবীর মাধ্যমে যাওয়ার। কিভাবে মালিকানাটা আসে সেটি একটু আপনাদেরকে বলি, কারণ আমি এত লেকচার দিচ্ছি, আমি জানি এত কিছুর পরেও আপনারা আবার সেই হয়তো নিজেই খুঁজবেন, কারণ এই 1,500-2,000 টাকা লয়ারকে দিতে হয়তো চাইবেন না, আপনাদের ভালো লাগবে না। ভেন্ডরকে হয়তো টাকা দিলেও হয়, না দিলেও সে কাগজ দেখে অটোমেটিক বলে দেয়। তো এই জন্য মানুষ ফ্রির প্রতি আগ্রহী হয়। যদি তাই করেন তাহলে ওইভাবেই আসলে জমির কি কি খতিয়ান আছে এটি আগে জানবেন ওই এলাকাতে। যেমন সাপোজ আমি যদি বলি ঢাকা সিটির মধ্যে হলে ঢাকা সিএসএসএ আরএস, ঢাকা সিটি জরিপ এই পর্চাগুলি থাকে। যদি আপনার গাজীপুর হয় বা সাভার হয়, নারায়ণগঞ্জ হয়, তাহলে সিএসএসএ আরএস আর বিএস হয়, সিটি জরিপ ঢাকা সিটিতে, আর বাইরে হলো বিএস। তো এইভাবে সিএস থেকে এসে কিভাবে আসলো, এসে থেকে আরএস এ কিভাবে আসলো, দলিল থাকবে, না হয় ওয়ারিশন সনদ থাকবে। এইভাবে করে মিলিয়ে আসবেন দলিলের মালিকানা সঠিক আছে কিনা, কে কতটুকু মালিক হয়েছিল, কতটুকু ট্রান্সফার করেছে, তার কাছ থেকে কতটুকু এসেছে, এভাবে মালিকানা সব মিলিয়ে আসবেন। আসার পরে শেষ পর্যন্ত যদি যিনি বর্তমান মালিক ওনার অনুযায়ী চেইন ঠিক থাকে এবং মালিকানার পরিমাণ ঠিক থাকে, এটা দেখবেন। আর পরে যেগুলি বললাম যে সার্চিং যেগুলি দিতে হবে এগুলি দিতে হবে। তবে আমি আবারও রিকোয়েস্ট করি, বারবার একই কথা বলে যাচ্ছি, কারণ আমি অনেক ভুক্তভোগীকে দেখেছি আমার কাছে এসেছে, আমি রিকোয়েস্ট করে বলে ভাই উকিলের কাছে গেলে তো টাকা চাই, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা চাই। আপনার সারা জীবনের একটা ভোগান্তি, আর এই 500, 1000, 2000, 5000, 10,000 টাকাই আপনার কাছে বড় হয়ে গেল। যাই হোক, হোয়াটএভার আপনার ইচ্ছা। এটি আসলে সচেতনতামূলক একটা ভিডিও করলাম। এটিতে আসলে আপনাদের কাউকে হেয় করার জন্য করা হয়নি বা কাউকে বড় করার জন্য করা হয়নি। মূলত আসলে আমি কাজ করতে গিয়ে, আমি 2009 সাল থেকে কাজ করি, অনেক ভুক্তভোগী আমার সামনে এসেছে। আমি অ্যাডভোকেট হয়েছি 2012 সালে। আল্লাহ চাইলে আগামী বছর 10 বছর হয়ে যাবে আমার সনদের মেয়াদ। তো এই ছোট সময়ের ভিতরে আমি অনেক মানুষের দেখেছি, অনেক ভুক্তভোগী অনেক কষ্ট পায়। ওই জন্যই আসলে এতগুলি আজে বাজে কথা বলা। তাছাড়া আপনার জমি আপনি কিনবেন, আপনি কি দেখবেন না সেটা আপনার ইচ্ছা। বা আমিও এরকম ভিডিও করতে পারতাম যে এখানে সিএস মিলাবেন, এখানে এসএ মিলাবেন, এখানে আরএস মিলাবেন, আছে হয়তো করব। কিন্তু অ্যাজ এ মুসলিম ব্রাদার বা অ্যাজ এ হিউম্যান বিং যদি বলেন যে আপনার জন্য আমার একটা পরামর্শ, যে না জমিটা কেনার আগে কিভাবে কি করবেন, সেই জন্যই বললাম।
তো এটা আসলে উকিলদের ইনকাম বাড়ানোর জন্য বলি নাই, আবারও বলছি। এই হলো কথা। ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।